আমি লাইনে আছি। পাইছেন? আসছি। শোনা যাচ্ছে আজকে? ক্যালভিন বাবু কেমন আছেন? আজকে নতুন ফোন থেকে করছি, আজকে কিন্তু ঝামেলা হইলে আমি নাই। শামীম ভাই আপনি পেছনে আছেন? সেটিং করছি আর আধা মিনিট। দর্শক মন্ডলী কেমন আছেন? আজকে লাইভের বিষয়টি একটু ডিফারেন্ট। আর 30 সেকেন্ড। শ্রেয়ামণি কেমন আছো ভাইয়া? আমি একটু সেট আপ করে নিচ্ছি, এই তো এবার এখনই হবে। গুড। শ্রেয়া তোমার কাজকর্ম কবে থেকে শুরু? একটা মজার কথা বলি, অনেকে এখন দেখছি যে আমার নামে প্রেসক্রিপশন দিচ্ছেন ইনবক্সে। খুব সুন্দর আমার ছবিটা অ্যাড করে তারপরে ওনারা প্রেসক্রিপশন দিচ্ছেন যে এরকম এরকম বাংলাদেশে বিভিন্ন ঔষধের নাম, তো বিভিন্ন রোগীর কাছে পাঠাচ্ছেন করোনার চিকিৎসা কি হবে। তো আমি একটু অবাক হইলাম যে এটাও কি সম্ভব নাকি। তো যা বলছিলাম, হ্যাঁ রূপু ভাই আমরা এই এনি টাইম আসবো। শামীম ভাই আপনি একটু লেখেন আপনি শেয়ার দিতে পারলেন কিনা, তারপরে আমি পেজের জন্য যাব। এটি আমার ব্যক্তিগত পেজ থেকে নিচ্ছি আজকে, কারণ আজকে আমি নতুন ফোন, হ্যাঁ, সেই জন্য। ডক্টর সিদ্দিকুর রহমান আছেন, নাজমিন নাহার আছেন। আচ্ছা শামীম ভাই আপনি মেসেজ দিলে আমি যেতে পারবো, আপনি শেয়ার দিতে পারলেন কিনা সেটি। হ্যাঁ আজকে ভালো আছি, আজকে বোধহয় তৃতীয় রোজা, আলহামদুলিল্লাহ। আজকে একটি সুন্দর একটি টপিক। শামীম ভাই আপনি ক্লিয়ার করলে আমি যাব। শামীম ভাই শেয়ার দিবে তো, তাই এই জন্য বসে আছে, উনি ক্লিয়ার করছেন নাকি একটি কারণে। আমি এনি টাইম। শামীম ভাই আপনি কিছু বলুন। হ্যাঁ শামীম ভাই, ওকে ওকে আমরা রেডি হয়ে গেছি। আমরা রেডি হয়ে গেছি। দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছি অনেকেই, আজকে আমি ব্যক্তিগত পেজ থেকে দিচ্ছি কারণ আমার ফোনের মধ্যে কিছু একটা ঝামেলা হচ্ছে। তো এখান থেকে আমরা পেজে যাব। যা বলছিলাম, করোনা পরিস্থিতির নিউ ইয়র্কের বা যুক্তরাষ্ট্রের পর্বগুলোর জন্য আমরা কিছুটা শেষের দিকে, আর বেশি দিন রাতের পর্বটি হয়তো কন্টিনিউ করা হবে না, কারণ আমরা সবাই করোনা সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছি। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ডাক্তারদের থেকেও রোগীরা বেশি জানে, সাধারণ মানুষও বেশি জানে। তো এটি একটি অবাক কাণ্ড, বাট আমি ব্যাপারটি ভীষণভাবে এনজয় করছি। হ্যাঁ, আমরা জানি হয়তো রুগীদের ডিপ যেই নলেজগুলো, কিন্তু মানুষরা দেখা যায় যে খুনসুটি করছে যে ভাইটামিন ডি কত মিলিগ্রাম খাবো, কয়দিন খাবো, এই ব্যাপারগুলো শোনা যাচ্ছে। খুব ইন্টারেস্টিং টপিক। তো যাই হোক, প্রয়োজন হবে। আমি তো আছি, আপনারা সবাই জানেন যে আমি স্বাস্থ্য বিষয়ে সবার কাছে স্বাস্থ্য প্রমোট করি সব সময়। ইউটিউবের যে ডাক্তার বাড়ি অথবা ডক্টর ফেরদৌস ইউএসএ, এই চ্যানেলটি আমার বহুদিনের চালানো, প্রায় 3 বছর চালাচ্ছি। ওখানে প্রায় 600 তো ভিডিও আছে। তো এগুলোর মাধ্যমে আমি চেষ্টা করি যে মানুষের কাছে স্বাস্থ্যের ব্যাপারে যে ভীতি আছে
সেইটিকে কিভাবে কাটানো যায় সেইটি আমি সবসময় বলি। তো যারা আজকে নতুন আমার আমার ব্যক্তিগত পেজ থেকে দেখছেন তাদেরকে বলি, ডক্টর ফেরদৌস ইউএসএ অথবা ডক্টর ফেরদৌস এনওয়াইসি এই নামের দুইটি চ্যানেল আমি চালাচ্ছি, খুব পপুলার। এর মধ্যে এই চ্যানেলটি ডাকাতি হয়ে গেছিল কিছু দুষ্ট মানুষের জন্য। এখন এই চ্যানেলটি আবার বিধাতার করুণায় আপনাদের ভালোবাসায় ফেরত পেয়েছি, এটি একটি ভীষণ খুশির খবর। তো যাই হোক, আসুন আজকের করোনা পরিস্থিতি নিয়ে জানি। আমরা সবাই জানি, আমি সবাই আমার থেকে বেশি জানেন, তারপরও আমি সারাদিনের অভিজ্ঞতাটুকু কাজে লাগিয়ে আমি চেষ্টা করি আপনাদের কাছে আনতে। সারাদিন প্রচুর কল এসেছে, বিভিন্ন মানুষ আমার এটা হয়েছে, আমার ওইটা হয়েছে। কলগুলোর মধ্যে খুব কম এখন নতুন কল আমরা পাচ্ছি যেইটিতে আমরা ভীত হতে পারি, যেটিতে মানে অনেক আগে ছিল যেটি যে প্রতিদিন শত শত কল আমার কাছে আসতো, SMS আসতো যে স্যার অথবা ভাইয়া আমার জ্বর, কি করব। মানে প্রতিদিনই দেখতাম যে একটি হযবরল অবস্থা, আমরাও কুলায় উঠতে পারছিলাম না। আমি গত 5 বা 6টি সপ্তাহ আমি 7 দিনে 7 দিন কাজ করেছি এবং এই কাজ চলেছে রাত্র 1টা পর্যন্ত। একটু টায়ার্ড, হ্যাঁ এটা সত্য। কতদিন করা যায় বলুন। তাই বিধাতা বোধহয় আমাদের কষ্টগুলো বুঝতে পেরেছে, যেই কারণে নেহার ভাই কেমন আছেন, তো বিধাতা সৃষ্টিকর্তা আমাদের কষ্টগুলো বুঝে আমাদের উপর থেকে, আমাদের শোল্ডার থেকে আমাদের যেই লোডটি ছিল সেটি সরিয়ে নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবেও টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যে এত মানুষ, এত অসুস্থ, এত মৃত্যুর মিছিল। যাই হোক, আজকে যেটি ফেস করলাম যে মানুষ অনেক, এই যে ইউএসএস কমফোর্ট চলে গেল, বেশ কিছু রুগী নন কোভিড তাদেরকে তারা বিভিন্ন হাসপাতালে দিয়ে গিয়েছে। এখন তাদেরকে খুঁজে তাদের পরিবারের কাছে জানানো যে কোথায় আছে, কি অবস্থায় আছে, সেইটি আজকে সারাদিন চেষ্টা করে 2টি রোগীকে আমি ট্র্যাক করতে পারিনি, বাকিদেরকে করতে পেরেছি। কাল আবার ওনাদেরকে আমি বলবো। তো দেখা যাক কি হয়। জেনারেলি সরকারি হাসপাতালগুলোতেই এই সমস্যাটি বেশি হয়। তারা কোনো কিছুই শুনতে চায় না রোগীর কোনো ব্যাপারে, রোগীর ডাক্তার হোক বা না হোক, এটি একটি সমস্যা। এটি তো আজকে 2টি ঘটনা আপনাদের সামনে না নিলেই নয়। এই ঘটনাগুলো আমি ইচ্ছে করে আনি যে মানুষের এই অভিজ্ঞতাগুলো থেকে আমাদের শিক্ষা হতে পারে। এই জন্য আমি চেষ্টা করি প্রথমেই শুরুতে আমি 2টি বা 3টি অভিজ্ঞতা আনতে চাই। এখন অভিজ্ঞতাগুলো আস্তে আস্তে কমে আসছে, কারণ কোভিডের রোগী এখন অনেকটাই কম। কমিউনিটিতে আমার মনে হয় যে যারা বয়সে অপেক্ষাকৃত তরুণ তারা এখন বেশি এফেক্টেড হচ্ছে। তো এফেক্টেড গুলো কিভাবে হচ্ছে শুনুন। একজন কল দিয়েছে অন্য একটি স্টেট থেকে, ওনারা স্বামী স্ত্রী, একটি বাচ্চা। তো তারা 4 সপ্তাহ ধরে তারা কোয়ারেন্টাইনে আছে, তারা কেউ বাহির হয়নি, একেবারেই না। তারপরেও তাদের কোভিড হলো মনে হলো। এখন সবাই বলতে পারেন যে এটি কিভাবে। আমার সাথে অনেক ডাক্তারও আছেন, তারা হয়তো তর্কে যাবেন। ঘটনা ঘটতে 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 পরে শুনলাম যে ওনাদের বাড়িতে এসেছিলেন একজন ওয়ার্কার, যিনি কাজ করতে এসেছিলেন, 2 ঘন্টা ছিলেন। কন এডিসনের একজন বা কোনো একটি কোম্পানির একটি মানে সার্ভিসিং এ এসেছিলেন। এখন বুঝুন, উনি সার্ভিস করে চলে গিয়েছেন 4 দিন পর থেকে ওনাদের জ্বর, স্বামী এবং স্ত্রী দুজনেরই জ্বর। কি অদ্ভুত ব্যাপার। এই লোকটি আসলো, মাস্ক পরেনি, কিন্তু এই 2জন মানুষকে অসুস্থতা দিয়ে চলে গেলেন। আমরা বুঝতে পারছেন, ভুল কিন্তু আপনাদের করতে হবে না, ভুল মানুষ করে যাবে আপনার গায়ের উপরে। এর চেয়ে দুঃখজনক হয় বলেন? সারাটি মাস আপনি টেনশন করলেন, এখন হয়ে গেল 2জনেরই। এটি সিম্পল ভাইরাসও হতে পারে, কিন্তু এই জ্বরের যে পরিধি সেটি দেখা গেছে 7 দিন ধরে চলছে। তার মানে তো এই অবস্থা। স্বর্ণা, তুমি আমাকে SMS করো আপু তোমার আপডেট জানানোর জন্য। তো যা বলছিলাম যে আসলে এই এই যে কোয়ারেন্টাইন নামের যে শব্দ, এইটিতে আসলে কোনো ধরনের ভুল করার সুযোগ নেই বলে আমার কাছে মনে হচ্ছে এখন। মানে কাউকে মাফ করছে না এটি। মানুষ কথা বললেই কি লক্ষ লক্ষ বের হচ্ছে? আই ডোন্ট নো। আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি রুগীদেরকে কিভাবে সামাল দেব বা কিভাবে সেভ করবো এটি আমার জানা নেই। আরেকটি ঘটনা বলি। বাবা মা সহ সবাই, ওরা 6 জন থাকে বাড়িতে, মানে 7 জন। তো 3টি সপ্তাহ ওরা একেবারেই কোয়ারেন্টাইনে।
গত সপ্তাহে একজন উনি বাজার করতে গিয়েছেন, বাজার শেষ, বাস ঘটনা শুরু। ঘটনা কিভাবে শুরু দেখুন, ইউটিউবের আপনারা শুনতে পাচ্ছেন তো। তো এরপরেই শুরু হলো জ্বর, 5 দিন পরে 6 দিন পরে ওনার বয়স্ক বাবা হাসপাতালে ভর্তি, ওনার মা জ্বরে আক্রান্ত এখন, এবং ওনার স্ত্রীও অসুস্থ, ওনার শ্বশুর শুধু আছেন বাড়িতে। এই হলো অবস্থা। তো দেখুন, সবাই সব চেষ্টা করছি, কিন্তু সামান্য একটি ভুলের জন্য যে এই ঘটনাগুলো আমার কাছে কষ্ট লাগে। একটি মানুষ কতদিন আবদ্ধ থাকবে, নিজেকে কতদিন আবদ্ধ রাখবে, এইটি একটি বিশাল ব্যাপার। আমি ধৈর্য হারা হয়ে যাই সামটাইম। অথচ ডাক্তাররা দেখুন, শত শত ডাক্তার রাস্তাঘাটে রুগী দেখছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, তাদের পরিবারগুলোর কি অবস্থা নিশ্চয়ই আছে, আমরা হয়তো জানি না। এগুলো আমি বললাম আপনাদেরকে কারণ এই ছোট ছোট ঘটনাগুলোর মধ্যে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই যে দেখুন, এই রোগটি কিন্তু আশেপাশেই আছে। এইটির নিয়ে হেলা বা অবহেলার কোনো সুযোগ নেই। প্রতিটি মুহূর্ত আপনাকে এইটি চিন্তা করে এগুতে হবে, এটি ভাববেন। আপনি বাহিরে যাবেন, অসুবিধা নেই, কিন্তু ডিস্টেন্স মেনটেন করতে হবে, গ্লাভস পরতে হবে, মাস্ক পরতে হবে, ফুলাতা জামা পরতে হবে। একজন বাড়ি থেকে একজন বাহিরে যাবেন শুধু একান্ত প্রয়োজন। এইভাবে যদি যেতে পারেন আলহামদুলিল্লাহ, আর না হলে এইরকম দুর্ভাগ্য নিয়ে বাড়িতে ফিরবেন, এটি কেউ চায় না। বয়স্করা এখনো মারাত্মকভাবে ঝুঁকিতে আছে, এটি মানতেই হবে। আর এর মধ্যে একটি স্টাডিতে দেখা গিয়েছে, 15 দিন আগে লন্ডনের একটি স্টাডি এসেছিল, এখন যুক্তরাষ্ট্রে এসেছে, যে ডোমেস্টিক ভায়োলেন্স, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ, গায়ে হাত তোলা, এগুলো বেড়ে গিয়েছে। এটি বাড়ারই কথা, কারণ এতদিন ধরে একসাথে দেখে অনেক সময় নিজেদের মধ্যে একটু বচসা হতেই পারে, কিন্তু এটি যেন চরম পর্যায়ে না যায় সেইটি দেখতে হবে। তার বিপরীতে সুখবর হলো যে অনেকেই প্রেগনেন্ট হয়ে যাচ্ছেন এই স্ট্রেসফুল সময়গুলোতে। এই প্রেগনেন্সির আনপ্ল্যান্ড প্রেগনেন্সির পরিমাণ বেড়ে যায়, এইটি স্বাভাবিক। তো একদিকে দুঃখবর, একদিকে সুখবর। আর আজকে নিউ ইয়র্কের গভর্নর বলেছে যে আমাদের রেট অনেকাংশে কমে এসেছে সংক্রমণের। আগে একজন মানুষ যেমন 8 থেকে 10 জন মানুষকে এই রোগটি দিতেন, এই মুহূর্তে একজন রোগী 0.8 জন মানুষকে দিচ্ছেন। অর্থাৎ এটি 1 to 1ও হচ্ছে না, তার চেয়ে কমে এসেছে। তাহলে কি রোগীর সংখ্যা কমে গিয়েছে এই জন্য 1 to 1? না, এটি আসলে আমাদের সাবধানতা অনেকাংশে বেড়ে গিয়েছে। এইটি আমাদের জন্য একটি ব্র্যাভো। এই সাবধানতা আমাদের সবার জন্য প্রয়োজন। আমরা শিখেছি, কিন্তু ভুল করে শিখেছি। একটি বড় মূল্যের বিনিময়ে আমরা এটি শিখেছি। এই জায়গাটিতে আমাদের শেখার বাকি আছে। সরকার যতই বলুক যে আমরা খুলে দিচ্ছি, আমাদের অর্থনীতির চাকা দিস, অর্থনীতির চাকা দেন, একান্ত ইমার্জেন্সি সার্ভিসে কাজ না করলে বাকি সবার এই আইনগুলোকে রেসপেক্ট করা উচিত। ইমার্জেন্সি সার্ভিস কারা? যারা ফায়ার ডিপার্টমেন্ট, যারা পুলিশ ডিপার্টমেন্ট, ইএমটি, হাসপাতাল, ডাক্তারের চেম্বার। আমি জানি আমার টিমমেটরা শুনতে পছন্দ করবেন না যে ডাক্তারের চেম্বার, কিন্তু জি, এইটিও একটি ব্যাপার। এটি কে যেন অনলাইনে বিয়ে করতে চাচ্ছেন, আমার এক বন্ধু দেখলাম লিখছেন অনলাইনে বিয়ে করা যাবে। জি যাবে, কিন্তু অন্য কিছু তো আর হবে না। তো যা বলছিলাম, তো এই জায়গাটিতে যারা ইমার্জেন্সি সার্ভিসগুলো আছে, ফার্মেসিও আছে এর মধ্যে, গ্রসারি, এগুলো তো মানতেই হবে। কিন্তু যারা এই সমস্ত জায়গাগুলোতে কাজে যাবেন, তারা কি ফুল পিপিই পরে চলতে পারবেন? পারবেন না। তাহলে কিভাবে চলতে হবে? তাহলে চলতে হবে আপনাকে কনজারভেটিভলি, সেভাবেই চলতে হবে। যতটুকু সম্ভব আপনার অপরিচিত মানুষগুলো থেকে যতটুকু সম্ভব প্রোটেকশন আপনাকেই নিতে হবে। আমি আরেকদিন এটি নিয়ে বলবো ভিডিওতে। তো আসুন আজকে আমরা কথা বলি যে সিডিসি বলছে যে নতুন কিছু লক্ষণকে
তারা আইডেন্টিফাই করেছে, সার্টিফাই করেছে যে এইগুলো লক্ষণের অংশ, এগুলোকে ধরে নিতে হবে অংশ। আগে লক্ষণ ছিল জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। নতুন কিছু লক্ষণ বলেছেন যে এগুলোকেও ধর্তব্যের ভেতরে নিতে হবে, যেমন চিলস অর্থাৎ শিরশির করা শরীর। এটি কিন্তু প্রথম 3 দিন বা 5 দিন অনেক ক্ষেত্রে এটি থাকে, ভেতরে ভেতরে জ্বর প্রথম দিকে, শিরশির করা, এবং এইটির সাথে শেকিং, গা কাঁপবে, জ্বর নয় কিন্তু ভেতরে ভেতরে প্রদাহ চলছে, এইটিকে বলছে যে এটি ধরে নিতে হবে। মাসেল পেইন, এটি একটি ভাইরাস জনিত রোগ, তাই মাসেল পেইন হবারই কথা। এইটিও একটি পেশির ব্যথা, সারা শরীর, বিশেষ করে ঘাড়ের, পিঠের, এইগুলো একটি বিশাল ব্যাপার। মাথা ব্যথা এইভাবে চেপে ধরবে, বিশেষ করে এই জায়গাগুলোতে ব্যথা, জ্বরের সাথে সাথে এই ব্যথাটি একটি টিপিক্যাল একটি ব্যথা, যেটি অবাক কাণ্ড যে জ্বর চলে যায় কিন্তু এই ব্যথাটি রয়ে যায়, এটি একটি অবাক কাণ্ড। গলায় ব্যথাও এইটিকে ওরা সার্টিফাই করেছে। আর আগেরটি তো সবাই জানেন যে নতুন করে আপনার ক্ষুধামন্দা হওয়া, নতুন করে গন্ধ শুকার ক্যাপাসিটি চলে যাওয়া। গন্ধ শুকার ক্যাপাসিটিটি সর্বপ্রথম কিন্তু এইটিকেও ধরে রাখা হয়েছে যে এইটি। তো অর্থাৎ একটি মানুষ ফ্লু জনিত কারণে যেই লক্ষণগুলো হয় সেগুলো মোটামুটি সবই এটির মধ্যে চলে এসেছে। আর বয়স্কদের ক্ষেত্রে, এই যে আজকের জন্য না, আগে থেকে বলছি, অনেকের বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ লক্ষণগুলো থাকে না। দেখা যায় যে উল্টো পাল্টো বকছেন, হঠাৎ করে আপনি মানুষকে চিনছেন না, পড়ে যাচ্ছেন হাঁটতে গিয়ে, ডিসওরিয়েন্টেড, বাড়ি চিনছেন না কোথায় কি। এইগুলো হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে সমস্যা, যেগুলো সাধারণ তরুণদের মধ্যে, অপেক্ষাকৃত তরুণদের মধ্যে দেখা যায় না। আশা করছি মনে থাকবে এটি, বেশি লম্বা করব না আজ। আরেকটি জিনিস আমি প্রতিদিনই বলতে চাই, কারণ এত মানুষ এটি নিয়ে কমপ্লেন করছে, আমি একটু অবাক হচ্ছি। যেহেতু আমি কমিউনিটি ফিজিশিয়ান, আমার কাছে শত শত মানুষ যেহেতু কমপ্লেন করছে, আমি সবাইকে দেখছি যে বলছেন দুর্বলতা দুর্বলতা, জ্বর জ্বর ভাব, আবার জ্বর চলে আসলো। এইটি কিন্তু খুব কমন একটি সমস্যা। এইটি জ্বর চলে যাবার পরে যে লক্ষণ, এইগুলো হচ্ছে সেই লক্ষণগুলো যেগুলোকে আমরা বলি পোস্ট কোভিড লক্ষণ আর কি। তো এই জ্বর জ্বর ভাবটি থাকে আরো 1 থেকে 1.5 সপ্তাহ, কাশি থাকে প্রায় 1 মাস, এবং জ্বর, কাশি এবং দুর্বলতা, এই 3টি জিনিস খুব কমন। কিন্তু তখনই মানুষ ধৈর্য হারা হয়ে যায় যে আমার কি হবে, আমি কি করব। আসলে প্রচুর খাওয়া দাওয়া খাবেন, ধৈর্যচ্যুতি হওয়া যাবে না। জ্বর চলে যাওয়া মানে অনেকাংশেই ধরে নেওয়া যায় যে আপনি এই যুদ্ধে জিতে গিয়েছেন, বাকিটা সময়ের সাথে এগুতে হবে। এইটি হচ্ছে আসল কথা। আমি আপনাদের সবাইকে একই কথা বলি যে এইটি ধরে নিন যে জ্বর চলার পরে, জ্বর চলে গেলে আপনি মুক্ত অনেকটা, তারপরও কোয়ারেন্টাইন আপনাকে চালিয়ে যেতে হবে। এরপর যেটি বলছিলাম যে বাংলাদেশের পরিস্থিতিটি কি, আমি সাধারণত সন্ধ্যাবেলার এই অনুষ্ঠানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটু কম কথা বলি, এই সময়টা যুক্তরাষ্ট্রেরই বেশি দর্শক থাকে। তো যা বলছিলাম, বাংলাদেশে তো সংখ্যাটি বাড়ছে, বা যুক্তরাষ্ট্রে ঠিক 5 সপ্তাহ আগে যে অবস্থা ছিল, বাংলাদেশে এই মুহূর্তে ঠিক একই অবস্থায় হাঁটি হাঁটি পাপা করে আসছে। আমরা ভাবছিলাম যে আমাদের হবে না, যুক্তরাষ্ট্রে হঠাৎ করে একটি গুমোট ভাব 4র্থ সপ্তাহে, আজকে থেকে ব্যাকের দিকে। তো এইরকম একটি অবস্থার দিকে এগুচ্ছে কিনা এখনো বলা যাচ্ছে না, কিন্তু আসুন এত ঘাবড়ে না গিয়ে আমরা আমাদের নিজের কাজগুলো করি। কিছুটা সমন্বয়ের অভাব ছিল প্রথম দিকে, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে যে আমরা সমন্বয়ের দিকে এগিয়ে গিয়েছি। তাই এই মুহূর্তে অতটা ভয়ের কিছু নেই, সরকার যার যার জায়গা থেকে করছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তাদের কাজগুলো করছে কিনা সেই জায়গাটিতে আমাদের দেখতে হবে। যুক্তরাষ্ট্রে আমরাও ভেবেছিলাম কিছু হবে না, লকডাউন করার পরেও আমরা ঘরে ঢুকিনি, আমরা তারপর শিক্ষা হয়েছে লকডাউনেরও 1.5 সপ্তাহ পরে গিয়ে, কিন্তু ততক্ষণে একটি মহা ক্ষতি হয়ে গেছে। সেখানে বাংলাদেশে লকডাউন তো চলছে গত 4 সপ্তাহ, আমাদের কি শিক্ষা হয়েছে? আমাদের কিন্তু শিক্ষা বাংলাদেশের মতো বাংলাদেশে হয়নি। তো আমরা এখন ভালো করছি, ভয় পেয়ে গিয়েছি, ঘাবড়ে গিয়েছি। তো আশা করছি প্রিয় বাংলাদেশ এই জায়গাগুলো থেকে খেয়াল করবেন। আর বিদেশে আমরা যারা থাকি তাদের সবার কাছে অনুরোধ, আপনারা একটু মানবিক হন, সেটি যুক্তরাষ্ট্র প্রবাসী বিদেশিদের প্রতি, এবং
আমেরিকানদের প্রতিও আপনারা যে যেখানে পারেন তাদের পাশে দাঁড়ান। আমরা এই দেশি ডাক্তারদের পাশে গিয়ে থ্যাংক ইউ বলছি, সেখানে কোনো আমাদের দেশিদের কম দেখছি। অনেকে হাসপাতালের পাশে চাইলে দাঁড়াতে পারি, অনেক নন প্রফিট কাজ আছে সেগুলোর পাশেও দাঁড়াতে পারি। চলুন আমরা সবাই মিলে দুনিয়ার মানুষের জন্য মানুষের পাশে দাঁড়াই। এইটি একটি মানবিকতার সময়। আর অনেকে বলবেন যে এই দেশে করে কি হবে, বাংলাদেশে করব, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, একজন বলছেন পোস্ট কোভিড সিনড্রোম ইজ মোর নাও। হ্যাঁ, পোস্ট কোভিড সিনড্রোম যে সিচুয়েশনটি এটি থাকে 4 থেকে 6 সপ্তাহ, এবং মানসিক যে প্রেশারটি সেইটি থাকে আরো অনেক দিন। তো যা বলছিলাম, আমি আমার কিছু ব্যক্তিগত স্বেচ্ছাসেবী কার্যক্রমের অল্প কিছু অংশ বলি, তাহলে আপনারা হয়তো উদ্বুদ্ধ হবেন যে আপনারাও করতে পারেন নিজের লেভেলে, অথবা আমার লেভেলেও চাইলে আসতে পারেন, আমাদের সাথেও কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। সম্প্রতি আমি চায়না থেকে রিয়েল N95 8500 কিনেছি ব্যক্তি উদ্যোগে, কোনো অনুদান ছাড়া। আমি এটি বাংলাদেশে দেব। বিভিন্ন হাসপাতালের সাথে আমার যোগাযোগ হয়েছে, এটি দেবার 28 তারিখ অর্থাৎ পরশু সকালে পৌঁছাবে। এরপর আমি আরও 10,000 KN95 এবং রিয়েলটি, যেটি আমি অর্ডার দিয়ে অলরেডি কোম্পানিতে লক করেছি, আমি এখনো জানি না কোথায় দিব। হয়তো প্রয়োজন মাফিক আমি এইটি বাংলাদেশের প্রয়োজনীয় জায়গাগুলোতে দিব যেখানে ডাক্তাররা বেশি এক্সপোজড হচ্ছে। এটি আশা করছি এক একটির দাম পড়েছে প্রায় $2.5। তো এইরকম প্রায় আমি $10,000 কিনেছি, 10,000 পিস কিনেছি। তো আশা করছি আগামী সপ্তাহে শেষের দিকে বাকি 10,000 পৌঁছাবে। তো আমি মনে করি যে আমি আমার লেভেল থেকে যতটুকু করা সম্ভব আমি করছি। আমার মনে হয় আপনারা সবাই এগিয়ে আসবেন। বাংলাদেশে এই ডাক্তারদের পাশে দাঁড়ানোটা আমাদের জন্য খুবই জরুরি। যত না রোগী আক্রান্ত হচ্ছে, ঠিক একই রেটে ডাক্তাররাও আক্রান্ত হচ্ছে, স্বাস্থ্যকর্মী নার্সরা আক্রান্ত হচ্ছে। তাদের বাঁচানো আমাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ অংশ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারা যদি না বাঁচে, বাংলাদেশের এই রোগীরা বাঁচবে না। হ্যাঁ, খুলনাতে নেহার ভাই আমি দিচ্ছি, অলরেডি আমার টিম রেডি হয়ে গিয়েছে। আর এটি হলো ডাক্তারদের জন্য। আমি হয়তো আগামী 2 দিনের মধ্যে আমি কোভিড হাসপাতালে আমি চিন্তা করেছি সমস্ত স্বাস্থ্যকর্মীদের আমি একবেলা খাওয়াবো বাংলাদেশে। অনেকে বলতে পারেন যে ডাক্তারদের খাইয়ে কি লাভ, না, তাদের মনোবল বাড়ানোর জন্য আমি এই কাজটি করবই। ইনশাল্লাহ আগামী পরশুদিন হয়তো আমার টিম সেখানে যোগাযোগ করবে। একটি বেলা তাদেরকে আমি তাদের সঙ্গে থাকতে চাই, এটি এক। আর দ্বিতীয় অংশ হচ্ছে coronaseva.com, CORONA সেবা.com। এইটির মাধ্যমে আমি যেটি করেছি আপাতত, যে এইটির মাধ্যমে আমি বাংলাদেশে 4 জন ডাক্তার হায়ার করেছি, তার নিচে আরো কিছু অপারেটর আছে। তারা করোনা আক্রান্ত রোগীর লক্ষণযুক্ত যদি হন তারা কথা বলতে পারেন, গাইড পেতে পারেন কোথায় যাবেন, এটি একটি। দ্বিতীয়টি হচ্ছে এটির মাধ্যমে আমরা বিভিন্ন জেলায় খাদ্যদ্রব্য দুস্থদের মাঝে বিতরণ করছি। এরই মধ্যে ধরুন আমরা যখন বিতরণ করি 10 দিনের খাবার দিচ্ছি, তো এরই মধ্যে প্রায় 3,000 মানুষের খাবার দেয়া হয়ে গেছে। আমি নিয়ত করেছি 20,000 পরিবারকে আমি 10 দিনের খাবার দেব। তো অলরেডি আয়োজন করা হয়ে গেছে। এইটি দেবার জন্য চট্টগ্রামে দিয়েছি, কুমিল্লায় দিয়েছি, ঢাকার কয়েকটি পকেটে দিয়েছি। ঢাকার মানুষগুলোকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদেরকে দিচ্ছি। খুলনায় যাচ্ছে, এরপর পাবনায় যাচ্ছে, নর্থ বেঙ্গলে বোধহয় আরেকটি জেলায় যাবে, আমি আগামীকাল বলতে পারবো। তো আমার ব্যক্তি উদ্যোগে এরকম প্রায় 20 থেকে 25,000 পরিবারকে আমি হয়তো দেব। অনেকেই যুক্তরাষ্ট্রে থেকে আমার সাথে যোগাযোগ করছেন যে কি করি না করি। তো তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন তাদের সার্কেলে দিতে চান দিতে পারেন, ওইটিই ভালো আমি মনে করি। তারপরও যদি একান্ত অনেক আমাদের সেকেন্ড জেনারেশন আছে অথবা ফার্স্ট জেনারেশনের অনেকে অনেক দিন হয়ে গেছে জানেন না, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এইগুলো বলা আসলে আপনাদেরকে যেন উদ্বুদ্ধ করা, যেন সবাই এগিয়ে আসেন। বাংলাদেশ মহামারীতে পূর্বে এই কথাটি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। 1.5 কোটি বাংলাদেশি বাহিরে আছে, তারা সবাই যদি 5টি পরিবারের দায়িত্ব 1 মাস করে নেয় তাহলে তো আমাদের দেশে কোনো অভাব হবে না। আপনারা সবাই এইভাবে চেষ্টা করুন। অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান বিভিন্নভাবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য বা আমাদের পাশে দাঁড়ানোর জন্য, সেইটিও করতে পারেন। আমার সেলফোন নাম্বারটি দিয়ে রাখি, আপনারা লিখে রাখতে পারেন
যদি কোনোভাবে আমাদের কাজের অংশে যোগ হতে চান স্বেচ্ছাসেবক হিসেবে বা ফিজিক্যালি হেল্প করতে চান বা যে কোনোভাবে, আমার সেল নাম্বারটি হচ্ছে 718-844-3360। হ্যাঁ, তো স্বেচ্ছাসেবক হিসেবে চাইলে আপনারা কাজ করতে পারেন। 718-844-3360। বাংলাদেশে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01819130146, 01819130146। যাই হোক, আমি জানি আপনারা সবাই আমাদের এই অংশ আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। আসলে আমরা কিছু ফেসবুক থেকে কিছু প্রশ্ন নেই, তারপর আমরা কথা বলি। আমি একটু কম কমফোর্টেবল ফিল করি আমার ব্যক্তিগত পেজ থেকে, কিন্তু আজ দিলাম। আমার অনেক পরিচিত বন্ধু বান্ধবকে দেখছি। 3 দিন থেকে জ্বর, আমার শ্বাসকষ্ট কয়েকদিন থেকে, ব্যক্তিগত ব্যাপারগুলো থেকে আমি আলাপ কমই করি। আর স্যার, নিউ ইয়র্কের পরিস্থিতি কি কোনো উন্নতি হচ্ছে? হ্যাঁ, নিউ ইয়র্কের পরিস্থিতি ব্যাপক উন্নতি সাধন করেছে, আমি ব্যক্তিগতভাবে দেখছি। এবং অন্যান্য স্টেট থেকেও খবর পাচ্ছি, যেমন জর্জিয়া থেকে আজকে কল এসেছিল, ওয়াশিংটন থেকে কল এসেছিল। এই জায়গাগুলো থেকে কিছু উন্নতির লক্ষণ বেশ ভালোটাই দেখা যাচ্ছে। এটি একটি আশাব্যঞ্জক কথা আমার। তারপর আছে নতুন লক্ষণ পাওয়া যাচ্ছে, তাহলে এই ভাইরাস থেকে তো মুক্তির কোনো উপায় নেই। না, নতুন লক্ষণ দেখুন, এই লক্ষণগুলো আগেও ছিল। দুষ্ট চায়না আসলে এই লক্ষণগুলোকে উপাত্ত আকারে দেয়নি অথবা দিতে চায়নি। এটি আমরা মানে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এগুলো উপাত্ত আকারে এখন নিয়ে আসছে, অথচ তাদের কাছে কিন্তু এগুলো জানাই ছিল। আমি এটি বিশ্বাস করতে শিখছি। বাংলাদেশের অবস্থার সামনে কেমন হতে পারে, আমি আশাবাদী। বাংলাদেশের মানুষ কিন্তু এই পরিবেশের সাথে যুদ্ধ করে বড় হয়েছে, তাই করোনা আমার মনে হয় না যে বাংলাদেশে খুব বেশি ঝামেলা করতে পারবে। তারপরও সময়ের উপর সব নির্ভর করবে, সময় বলে দেবে। তারপর আছে ভিয়েতনামের স্বাস্থ্য ব্যবস্থা কি বাংলাদেশের চেয়ে উন্নত? না, তা নয়। ভিয়েতনামে আসলে খুব অর্গানাইজ ছিল প্রথম থেকেই। এবং খেয়াল করে দেখবেন যে চায়নার আশেপাশের দেশগুলো, তাদের বন্ধু দেশগুলো কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে। কোনো একটি কারণে করেছে, বাট সময় বলে দিবে কেন করেছে। কিন্তু আমরা হয়তো এই মডেলটিকে ফলো করতে পারিনি। আক্রান্ত ব্যক্তির হাঁচিকাছির সাথে ভাইরাস ছড়াতে পারলে সে ব্যক্তি যদি পাত দেয়, তাহলে কি এই ভাইরাস ছড়াতে পারে কিনা? সুন্দর প্রশ্ন, কিন্তু এরকম কোনো স্টাডি আমার চোখে পড়েনি। অ্যারোসোলাইজড হতে পারে ভাইরাসটি, কিন্তু এইভাবে পাদের সাথে অ্যারোসোলাইজড হয়েছে কিনা এটি আমি কাল আপনাদের উত্তর দেব আশা করছি। খুব সুন্দর প্রশ্ন। গার্মেন্টস খোলা থাকলে এটির অবস্থা কি হবে? হ্যাঁ, গার্মেন্টস খোলা থাকলে অবস্থা ভালো হবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি গার্মেন্টস খোলার এখনো সময় হয়নি। সরকার বুঝতে পারবে, তারা নিশ্চয়ই জানবে যে ভালো খারাপ দিকগুলো মিলিয়ে তারা করবেন এটি। গত 3 দিন থেকে আমার দাদির, আচ্ছা, আমাদের বাংলাদেশে কি রোগ বেশি ছড়াবে আমেরিকার মতো? আমেরিকার নিউ ইয়র্কে অনেক মানুষ একসাথে আমরা গাদাগাদি করে থাকি, এটি পরিস্থিতিটি কিন্তু মিলে যায় বাংলাদেশের সাথে। আবার বাংলাদেশে দেখুন মিরপুরে বেশি হচ্ছে, বাসাবোতে হচ্ছে, পুরন ঢাকায় হচ্ছে। এগুলো কি বলে দিচ্ছে? যেখানে মানুষ বেশি থাকবে সেখানে এটি বেশি হবে। এইটি একটি মেসেজ। তো দেখা যাক বাকিটা। আমার ওয়াইফ নার্স, আমি কিভাবে সতর্ক থাকবো? গার্মেন্টস খোলা এনে বলেছি, আই এম এ কোভিড সার্ভাইভার, আই উড লাইক টু ভলান্টিয়ার ইন নিউ ইয়র্ক সিটি, প্লিজ চেক মাই ইমেল SMS। কিন্তু কোভিড সার্ভাইভার হলে তো আপনি আরো 1 মাস শুয়ে থাকতে হবে ভাইয়া, মানে রেস্টে থাকতে হবে। ইতালির অবস্থা একটু ভালো, 2 দিন যাবৎ গলা ব্যথা। বাংলাদেশে যা সব মেক্স চায়না থেকে আনে সব নকল। না, আমারটি ভাই আসলটি, আমি একদম আসল কোম্পানি থেকে পেয়েছি। চায়নায় বিভিন্ন গ্রেডের রয়েছে, চিন্তার কিছু নেই। যাই হোক, আমরা শেষ পর্যায়ে প্রায় 35 মিনিট, রোজার দিনে 35 মিনিট অনেক কিছু। অনেকে তারাবি পড়বেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। গত 1টি মাস আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কথা আপনারা দুবেলা শুনেছেন। আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। যে যেখানে থাকবেন মানবিক আচরণ করুন, বিজ্ঞানীদের কথাগুলো শুনুন, ঘরে বসে থাকুন। এখনো বের হবার সময় হয়নি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করুন। আগামীকাল সকালে খুব ইম্পর্টেন্ট একটি মেসেজ নিয়ে আবারও আসবো। সকাল 11টায় দেখা হবে নিউ ইয়র্ক সময়। আমি ডক্টর ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি।